আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আপনার যারা আমাদের এই আয়োজনের নিয়মিত দর্শক, আপনারা জানেন যে প্রতি রাতেই আমরা বিভিন্ন ধরনের আয়োজন সাজিয়ে থাকি এবং বিভিন্ন সেক্টরের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমরা বিভিন্ন বিষয়ে আসলে আলোচনা করে থাকি। সাম্প্রতিক যেই ঘটনাবলী বা উল্লেখযোগ্য যে খবরাখবর সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে থাকি। প্রথমেই একটু, যেহেতু করোনার প্রাদুর্ভাব চলছে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে, সেই করোনার বিষয়ে একটু আপনাদেরকে জানাতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিনিয়তই যে করোনার সংক্রমণের হার বা সংখ্যা কিন্তু বাড়ছে পুরো বিশ্বে, এবং worldometers.info অনুসারে ঠিক এই মুহূর্তে আমরা যদি একটু দেখি যে করোনা ভাইরাসে ঠিক এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা হচ্ছে 2,63,46,736 জন এবং মৃতের সংখ্যা এখন পর্যন্ত 8,70,150 জন। বাংলাদেশের খবর যদি একটু জানাতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গত 3.5 মাসের মধ্যে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্তের হার সর্বনিম্ন, যেটি একটি আশার খবর বলা যায়। তবে যেটি আসলে বলা হচ্ছে যে যেহেতু শনাক্তের পরীক্ষার সংখ্যা কমেছে এজন্য হারও কমেছে, সেটাও একটা বিষয় হতে পারে কিনা সেটাও আমরা আমাদের আয়োজনের এক পর্যায়ে একজন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করে আমরা একটু বোঝার চেষ্টা করব। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় 14.96% করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত 19 মে এর চেয়ে কম 14.81% করোনা শনাক্ত হয় এবং গত 24 ঘন্টায় 2,158 জনের করোনা শনাক্ত হয়েছে আমাদের দেশে, এবং এই সময় গত 24 ঘন্টায় মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে 32 জন। এই যখন পরিস্থিতি, আমরা ঠিক এই মুহূর্তে একটু যুক্ত করে নিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের স্পাইন ইউনিটের ইউনিট প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সঙ্গে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন নিউজের অগণিত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই বিষয়ে কিছু উপস্থাপন করার জন্য। জি, আসলে ধন্যবাদ সবাই। একটু করোনার প্রসঙ্গ দিয়ে শুরু করি, তারপর আপনি যে বিষয়ে স্পেশালিস্ট সেই বিষয়ে একটু যাব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তো আসলে করোনা পরীক্ষা হচ্ছে দীর্ঘদিন ধরেই, প্রাদুর্ভাবের শুরু থেকেই আমরা যেমনটা দেখছি। এই মুহূর্তে আসলে কেমন পরিস্থিতি, যদি আপনি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন, যদি সেখানকার পরিস্থিতি আমাদেরকে ছোট করে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে অগণিত দর্শক শ্রোতাকে, যে আজকে আমাদের 3রা সেপ্টেম্বর 2020 সাল, এই 3রা সেপ্টেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা রোগীদের নমুনা পরীক্ষার হার অনেক কমে গেছে এবং তার সাথে সাথে যে এই যতগুলো পরীক্ষা হয়েছে তার অনুপাতে আমাদের ইনফেকশনের হারও কিন্তু অনেক কমে গেছে। তো এটি একটি আশার বাণী যে আমাদের সবকিছু খুলে দেওয়ার পরেও কিন্তু আমাদের করোনা ইনফেকশনের রেটটা অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। তো আর চিকিৎসা ব্যবস্থা করোনার যেটা আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সেটি আপনারা জানেন অলরেডি, যে আমাদের এখানে এক বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা গঠিত টিম, অধ্যাপক থেকে শুরু করে কনসালটেন্ট পর্যন্ত প্রতিনিয়ত রাউন্ড এবং অন কলে আছেন এবং আমাদের মেডিকেল অফিসার এবং কনসালটেন্ট যারা আছেন তারা সার্বক্ষণিক 24 ঘন্টা ডিউটিরত জি, আছেন একটা বিষয় একটু এবং জানতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, যে সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার রোগীর ভিড় কেমন, বা পরীক্ষা করার জন্যই বা কেমন রোগী আসছে, আগের চেয়ে কি ভিড় বেড়েছে? আপনাকে ধন্যবাদ। করোনা রোগী অন্যান্য সেন্টারের মতো যেমন একেবারেই কমে গিয়েছে, সেটির ঠিক উল্টো চিত্র কিন্তু আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়। কারণ হচ্ছে যে সবারই আশার স্থল এবং সবাই চিন্তা করে যে এখানে ভালো চিকিৎসা হয়, ভালো বিশেষজ্ঞ টিম আছে। সুতরাং সবাই কিন্তু চেষ্টা করে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য। এট দ্য সেম টাইম পরীক্ষার ব্যাপারেও একই কথা, যে তারা কিন্তু চেষ্টা করে যে এখানে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য। যখন এখানে তারা হয়তো সিরিয়াল না পায় তখন হয়তো অন্যদিকে যাওয়ার যায়। চেষ্টা করে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে কিন্তু করোনা রোগীদের ভিড় কিছুটা কমেছে, বাট অন্যান্য সেন্টারের তুলনায় একেবারেই কমে গেছে সেটা আমরা বলতে পারবো। আচ্ছা, একটু আপনি যেই বিভাগে আছেন, স্পাইন ইউনিটের ইউনিট প্রধান হিসেবে আছেন, একটু
একটু জানতে চাই কোন কোন পরিস্থিতিতে স্পাইনাল সার্জারি জরুরি হতে পারে? ধন্যবাদ আপনাকে আবারও সুন্দর প্রশ্ন অবতারণা করার জন্য। স্পাইনাল সার্জারি আসলে আমাদের স্পাইনের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেটি হচ্ছে বয়স ভেদে। বিশেষ করে আমাদের মধ্যবয়সী যারা বা বৃদ্ধ লোক যারা, তাদের সাধারণত মেরুদণ্ডের যে ডিস্ক থাকে, দুটি হাড়ের মাঝে মাঝে আমাদের জেনি বলি, যেটাকে প্যাড থাকে, এই ডিস্কটি সাধারণত ডিজেনারেশন হয়, বয়সজনিত কারণে পানি কমে যায় এবং এটি ফেটে বের হয়ে আসে পিছনের দিকে, এবং কোমরের ভিতর দিকে দিয়ে ব্রেন থেকে যে নার্ভগুলো নেমে যায়, রগগুলো নেমে যায় সাধারণ বাংলা বলা যায়, তো সেই নার্ভের উপরে বা রগের উপরে চাপ প্রয়োগ করে। যখন এটি এমন পরিমাণে হয় যে তখন পায়ে ব্যথা যেতে থাকে, কোমরে তীব্র ব্যথা, পা অবশ হয়ে যেতে থাকে, বা পায়খানা প্রস্রাবে অনেকের সমস্যা হয়ে যায়, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত অপারেশন করে থাকি। তো আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে এই মেরুদণ্ডর অপারেশন কিন্তু এই করোনার মধ্যেও থেমে নেই, সেটি কিন্তু চলছে এবং প্রতি সপ্তাহেই হচ্ছে। আর ইমার্জেন্সি রোগীদের জন্য তো আমাদের সার্বক্ষণিক ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খোলা আছে। আচ্ছা, এই যে যে সুতরাং স্পাইনাল সার্জারির কথা বলছিলেন, এই স্পাইনাল সার্জারির ক্ষেত্রে কি কোনো ধরনের অ্যানেস্থেশিয়ার প্রয়োজন আছে? ডেফিনেটলি স্পাইনাল সার্জারির ক্ষেত্রে যেটি হচ্ছে যে বড় ধরনের সার্জারি, সেটিতে আমাদের জেনারেল অ্যানেস্থেশিয়া, যেটা আপনি জানেন যে মুখের ভিতর দিয়ে টিউব দিয়ে, শ্বাসনালীতে টিউব দিয়ে যেটি দেওয়া হয় জি। এবং ভেন্টিলেটর বা মেশিনের সাহায্যে যেটি মেনটেন করা হয়, জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়েই সাধারণত আমাদের এই স্পাইনাল সার্জারি গুলো করা হয়। যেমন ধরেন টিবি রোগীর ক্ষেত্রে, মেরুদণ্ডে টিবি হয়েছে, মেরুদণ্ডে ক্যান্সার হয়েছে, মেরুদণ্ড ভেঙে গিয়েছে আঘাতজনিত কারণে, বা মেরুদণ্ডে ধরেন অনেকগুলো হাড় ক্ষয়ে গেছে, খেয়ে ফেলছে ইনফেকশনে, ইত্যাদি রোগীদের ক্ষেত্রে কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েই সাধারণত অপারেশন গুলো করা হয়। আর যে সমস্ত ক্ষেত্রে, যেমন ধরেন যেটাকে রোগীরা বলে থাকে পিএলআইডি, যে ডিস্ক প্রলাপস হয়েছে, ডিস্ক প্রলাপস হয়ে নার্ভের উপরে চাপ প্রয়োগ করেছে কোমরে, ঘাড়ে বা পিঠে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কোমরের যে অপারেশন গুলো হয় ডিস্ক প্রলাপসে, সেটির ক্ষেত্রে কোনো কোনো সময় আমরা কিন্তু স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েও করে থাকি, যে মেরুদণ্ডের নিম্নাংশে ইনজেকশন দিয়ে সে নার্ভটাকে সাময়িক অবশ করে তারপর আমরা কিন্তু অপারেশন করে থাকি। একটা বিষয় একটু জানতে চাই যে আপনি যেহেতু স্পাইন ইউনিটের ইউনিট প্রধান হিসেবে আছেন, সাধারণত কেমন ধরনের রোগী আসলে আপনারা সবচেয়ে বেশি পান? কি কি ধরনের সমস্যা, যে রোগীরা আসেন সবচেয়ে বেশি আসলে কোন ধরনের সমস্যার রোগী নিয়ে আসেন আসলে? আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশে সাধারণত দেখা যায় যে মেরুদণ্ডের হাড়ের ক্ষয়, যেটিকে আমরা বলে থাকি যে লাম্বার স্পন্ডিলোসিস, এবং মেরুদণ্ডের ডিস্কের প্রবলেম, যেটিকে আমরা পিএলআইডি বলে থাকি, যে দুই হাড়ের মাঝে যে জেলি বা প্যাডটি নষ্ট হয়ে যায়, সেটি পিছনে ফেটে বের হয়ে এসে নার্ভে চাপ প্রয়োগ করে, ইত্যাদি রোগী সাধারণত বেশি পাওয়া যায়। এর পরবর্তীতে যেটা আসে যে মেরুদণ্ডে আঘাতজনিত কারণে, কেউ হয়তো বাস ট্রেনে অ্যাক্সিডেন্টের কারণে আঘাত হতে পারে, কেউ কেউ পাহাড়ের উপর থেকে, যেমন আমাদের রাঙ্গামাটি পার্বত্য এলাকাতে পাহাড়ের উপর থেকে অনেক সময় পড়ে গিয়ে কোমরে আঘাতপ্রাপ্ত হয়, ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়। আবার অনেকে গাছের থেকে পড়ে গিয়ে তাদের ঘাড়ে বা কোমরে আঘাতপ্রাপ্ত হতে পারে। আবার অনেকে আছে, যেমন ধরেন যে বিল্ডিং এ কাজ করছে, ওয়ার্কার, অনেক মাল্টি স্টোরিড বিল্ডিং, সেখান থেকে পড়েও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। ইত্যাদি রোগী সাধারণত আমাদের দেশে আমরা বেশি পেয়ে থাকি মেরুদণ্ডের একেবারে ক্ষেত্রে। একেবারে শেষ প্রশ্ন, স্পাইনাল সার্জারির পরে কি কোনো ধরনের কমপ্লিকেশনস হতে পারে? ডেফিনিটলি সারা বিশ্বে সকল অপারেশনই কিছু পার্সেন্টেজ কমপ্লিকেশন আছে। আমাদের দেশেও এর বাইরে নেই। আমাদের দেশেও কমপ্লিকেশন স্পাইনাল সার্জারির পরে হতে পারে। যেমন ধরেন যে অপারেশনের পরে ইনফেকশন একটি ব্যাপার। কারণ আমাদের দেশের অপারেশন থিয়েটার গুলোর যে অবস্থা, তা বিদেশের তুলনায় অতটা ডেভেলপ নয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশনের পরে 1-2%, 3% সাধারণত ইনফেকশন হতে পারে। যেটি বাতাসে জীবাণু ঘুরে বেড়াচ্ছে, সেই জীবাণুকে আটকাবার মতো ব্যবস্থা কোথাও নেই। তারপরেও অপারেশন থিয়েটার আমরা স্টেরিলাইজ করি, ইরেডিয়েট করি, জীবাণুমুক্ত করি। এর মধ্যেও কিন্তু কিছু কিছু অপারেশন ইনফেকশন হতে পারে। এই ইনফেকশন এটি হলে কি সাধারণত করা আমাদের উচিত? দেশে বেশি। জি, এই ইনফেকশন হলে কি করা উচিত বা কমপ্লিকেশনস হলে কি করা উচিত? ডেফিনিটলি ইনফেকশন হলে তখন আমরা এটির চিকিৎসা দিয়ে থাকি। যেমন ধরুন কিছু ওষুধপত্র, এই যে আমরা ইনফেকশনের যে
পাসটি থাকে সেটি পরীক্ষা করি, পরীক্ষা করে যে অ্যান্টিবায়োটিকটি এর জন্য প্রযোজ্য সেই অ্যান্টিবায়োটিক যখন আমরা প্রয়োগ করি তখন কিন্তু ইনফেকশন ভালো হয়ে যায়। বাট 1-2% ক্ষেত্রে যখন ইনফেকশন ভালো হয় না, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অপারেশন আবার করে সেই যে সমস্ত পাস থাকে, যে সমস্ত ময়লা আবর্জনা ভিতরে থাকে সেগুলো কিন্তু আমরা ওয়াশ করে বের করে দিই এবং আবার অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করলে তখন এটি ভালো হয়ে যায় সাধারণত। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এই মধ্যরাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে সাথে এই এটিএন বাংলার সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং বিশেষ করে একমি ল্যাবরেটরিজ এর মাধ্যমে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, একমি ল্যাবরেটরিজ এর সকল স্বত্বাধিকারী এবং সকল যারা আছেন কর্মরত সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন নিউজের সকল কলা কুশলীদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জি, জন্য এবং সুযোগ প্রদান করার জন্য আপনাদের সামনে কিছু। আবারও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের স্পাইন ইউনিটের ইউনিট প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সঙ্গে, বিশেষ করে যাদের স্পাইনাল যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, কি কি ধরনের কমপ্লিকেশনস এবং যে সার্জারি, সে বিষয়ে তিনি বলছিলেন আমাদেরকে। একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, বিরতির পর আমাদের সঙ্গে যুক্ত হবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৌফিক জোয়ারদার। তার সঙ্গে একটু কথা বলবো দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে। আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে, সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আপনাদেরকে যেমনটা আগেই জানিয়েছি, আমরা আজকে বিরতির আগে কথা বলেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের স্পাইন ইউনিটের ইউনিট প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সঙ্গে, এবং একটু জানার চেষ্টা করেছি যে স্পাইনে বা মেরুদণ্ডে কি কি ধরনের সমস্যা হতে পারে এবং সার্জারির ব্যাপারে একটু আলোচনা করেছি। এবং আপনাদেরকে আগে যেমনটা জানিয়েছি যে এই পর্যায়ে আমরা একটু যুক্ত হব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৌফিক জোয়ারদারের সঙ্গে, একটু করোনা পরিস্থিতি দেশের কেমন যাচ্ছে সে বিষয়টি একটু জানার চেষ্টা করব। তৌফিক জোয়ারদার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। জি, অনেক ধন্যবাদ। একটা বিষয়ে একটু আপনার কাছ থেকে একটু স্পষ্ট হয়ে নিতে চাচ্ছি, আসলে সেটি হচ্ছে যে আজকের যে খবর আপনি নিশ্চয়ই জানেন, যে আমি জানি না যে এটি আপনি কতটুকু আশাবাদী এই খবরে, যে গত 3.5 মাসের মধ্যে দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্তের হার সর্বনিম্ন, এবং আজ বৃহস্পতিবার জি, নমুনা পরীক্ষায় 14.96% করোনা শনাক্ত হয়েছে, যা গত 19 মের চেয়ে কম, যেটা ছিল 14.81% করোনা শনাক্ত। যদিও পরীক্ষা হয়েছে কম এবং শনাক্ত হয়েছে কম, এটাও অনেকে বলছেন। আসলে ঠিক এই হুম। মুহূর্তে কেমন বুঝতে পারছেন দেশের করোনা পরিস্থিতি? একটা মানে একদিনের রেট দেখে আসলে খুব ডেফিনিটিভ মন্তব্য করা যায় না। আমাদের দীর্ঘদিন ধরে মিনিমাম 2-3 সপ্তাহ কম দেখা যেতে হয়। তবে আমরা একটা ডাউনওয়ার্ড, অর্থাৎ আজকে কম এটার থেকেও আশা বিষয় হচ্ছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। কারণ সপ্তাহখানেক আগেও আমরা যেখানে 18, 19, 20% দেখতে পাচ্ছিলাম, গত 2-3 দিন ধরে আমরা সেখানে 15, 16 এরকম একটা রেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি। তো গত 2-3 দিনের চিত্রটা আশাব্যঞ্জক। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশে মানে পার মিলিয়নে যে পরিমাণ টেস্ট হচ্ছে সেটা কিন্তু অনেক কম আর কি। পৃথিবীর মধ্যে কমের যে কয়টা দেশ আছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে দক্ষিণ এশিয়ার দিকেও যদি চিন্তা করেন, দক্ষিণ এশিয়াতে তো এমনি আপনার ইনফ্রাস্ট্রাকচারাল একটা ঘাটতি রয়ে গিয়েছে, সব দিক থেকে ঘাটতি রয়ে গিয়েছে। তার মধ্যেও বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশের পিছনে শুধু একটা দেশই আছে, সেটা হচ্ছে আফগানিস্তান। অন্যান্য প্রত্যেকটা রাষ্ট্রের তুলনায় কিন্তু আমাদের পার মিলিয়ন টেস্ট কম। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কম টেস্ট করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি, অর্থাৎ যে চিত্রটা পাচ্ছি, সেটা কিন্তু আসলে কোনো রিপ্রেজেন্টেটিভ চিত্র না। অর্থাৎ একটা সংক্রমণের প্রকৃত বাস্তব যে অবস্থা, সেই বাস্তব অবস্থা কিন্তু এই রেজাল্ট থেকে পাওয়া যাচ্ছে না।
তো এটাই হচ্ছে একটা আশঙ্কার কথা আর কি। আমরা আচ্ছা, আশাবাদীও এই কারণে যে যেহেতু কমছে, কিন্তু আবার এটা রিপ্রেজেন্টেটিভও না, এটা হচ্ছে একটা আহ, আশঙ্কার বিষয় আর কি। সেটাই একটা বিষয়। একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সহকর্মীরা কিন্তু প্রতিদিনই বিভিন্ন কোভিড বা নন কোভিড যাই বলি না কেন হাসপাতালে যাচ্ছেন এবং একটু হাসপাতালের অবস্থা জানার চেষ্টা করছেন এবং তারা রিপোর্টও করছেন। এবং আজকেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন সহকর্মী যে রিপোর্টটি করেছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে হাসপাতালগুলোতে কিন্তু বেড়েছে রোগী ভর্তির সংখ্যা, করোনা রোগী ভর্তির সংখ্যা। এমনকি রাজধানীর কোভিড হাসপাতালের আইসিইউতেও খালি নেই কোনো সিট। এই বিষয়টি কিভাবে দেখছেন? এটা হচ্ছে যে আহ, আগে আমি আমি নিজেও আমার মানে আমি যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, কিন্তু আমার একটা মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে এবং আমার বন্ধু বান্ধবরা ক্লিনিক্যাল প্র্যাকটিসের সাথে জড়িত। তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, কারণ আগেও বললাম যে বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতেই কিন্তু, মানে সারা পৃথিবী মানে লো এন্ড মিডল ইনকাম কান্ট্রিগুলোতে ডাটা নিয়ে একটা প্রশ্ন সবসময় থেকে যায়। অর্থাৎ ডাটার উপর নির্ভরশীল হওয়াটা একটা তথ্য উপাত্তের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়াটা আসলে একটু কঠিন হয়ে যায়। এটা যে কেউ নিজের মানে ইচ্ছাকৃতভাবে কেউ যে সংখ্যা লুকাচ্ছে ব্যাপারটা তা না, তা কিন্তু না। আমাদের সীমাবদ্ধতা থেকেই যায়। তো তার এই জন্য যেটা আমাদের একটা করতে হয় যে আমাদের কিছু অ্যানেকডোটাল এভিডেন্স জোগাড় করতে হয় বিভিন্ন জনের সাথে কথা বলে। তো সেভাবে কথা বলে আমি যেটা দেখেছি, আপনার সাথে সম্পূর্ণই আমি একমত, যে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালগুলোতে মাঝখানে, অর্থাৎ ধরেন গত সপ্তাহখানেক বা 8-10 দিন আগে কিছুটা নিচের দিকে ভর্তির প্রবণতাটা দেখা যাচ্ছিল, কিন্তু এটা কিন্তু আবার খুব রিসেন্টলি গত 2-4 দিনের মধ্যে বেড়ে গিয়েছে। অর্থাৎ হাসপাতালে রোগীর সংখ্যা বেশি, এটাকে একমাত্র এভাবেই বলা যায় যে বাংলাদেশে ট্রান্সমিশন কমার মতো কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ ঘটেনি আসলে। বরং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে মানুষের সমাগম অনেক বেশি, বরাবরই বেশি ছিল। কখনো কিন্তু একটা কমপ্লিট লকডাউন বাংলাদেশে দেখা যায়নি। এ ধরনের পরিস্থিতিতে আমরা যদি আশা করি যে আমাদের দেশে ইনফেকশনের রেট, ট্রান্সমিশনের রেট কমেছে, এটা আসলে আশা করার মতো না। আর তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি হাসপাতালগুলোতে এখনো যথেষ্ট পরিমাণে রোগীর আনাগোনা থাকার মধ্য দিয়ে। অর্থাৎ আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখন হয়তো মানুষ কম টেস্ট করাচ্ছে কোনো একটা কারণে, কোনো যে কোনো কারণে, অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে যে কেন মানুষ কম টেস্ট করাচ্ছে, সেটা একটা ভিন্ন প্রশ্ন। কিন্তু আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, অর্থাৎ টেস্টে আমরা দেখছি যে কম মানুষ আসছে, কিন্তু হাসপাতালে সেই অনুপাতে কিন্তু খুব কম, মাঝখানে কমেছিল কিন্তু এখন কিন্তু আবার একটা বৃদ্ধির একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি হাসপাতালগুলোতে। এটা আপনি যেটা বলেছেন সেটার সাথে আমি মানে একমত পোষণ করি আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তৌফিক জর্দান, আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশে এমন কোনো বিজ্ঞানসম্মত বিষয় ঘটেনি যে যে জন্য সংক্রমণ কম হবে। আমরা যদি একটু দেখি বা দেশের পরিস্থিতির দিকে দেখি, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি সবই তো খোলা। এক্স্যাক্টলি, সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে সবকিছুই খোলা। আগেও কিন্তু আমরা মানে অবভিয়াসলি অনেক অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক কিছু যে চেষ্টা যে করা হয়নি বিভিন্ন মহল থেকে, আমাদের নীতি নির্ধারক এবং স্বাস্থ্য ব্যবস্থায় যারা কাজ করছেন তারা যে চেষ্টা করেননি সে কথা বলা যাবে না, তারা চেষ্টা করেছেন। কিন্তু ঠিক আমরা একজন পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে যতটুকুন প্রত্যাশা করি যে একটা কমপ্লিট লকডাউন হবে, সেরকম কিন্তু বাংলাদেশে কখনো দেখা যায়নি। এবং তার অন্যতম কারণ আমরা একটা গবেষণা থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের 74% মানুষ এই লকডাউন, বা লকডাউন তো আমরা কখনোই বলিনি, আমরা বলেছি একটা সাধারণ ছুটি। আমরা একটা গবেষণা করেছিলাম কিছুদিন আগে আমাদের পাবলিক হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে, সেখানে আমরা দেখেছি 74% মানুষ কিন্তু এই লকডাউনের মধ্যেও বিভিন্ন কারণে বাইরে গিয়েছে। এবং বাইরে যাওয়ার কারণ হিসেবে তারা দেখিয়েছে যে তাদেরকে বাজারঘাট করতে যেতে হয়েছে বা জীবিকার তাগিদে তাদেরকে বের হতে হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে জীবিকার প্রয়োজনটাকে, অর্থাৎ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের একটা সাবসিস্টেন্সের ব্যবস্থা, অর্থাৎ জীবন ধারণের একটা ব্যবস্থা না করে যদি লকডাউন দেয়া হয়, সেই লকডাউন আসলে কার্যকর হয় না। আমরা দেখেছি আমাদের যে তথাকথিত লকডাউন বা সাধারণ ছুটির যে পরিস্থিতি, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংক খোলা ছিল, আমাদের ঈদের সময় মানুষ বাড়ি গিয়েছে। তো সবকিছু মিলে লকডাউন বলতে আমরা যেভাবে প্রত্যাশা করি জনস্বাস্থ্যবিদরা, সেই হিসাবে কিন্তু লকডাউনটা অতটা শক্তভাবে হয়নি। এবং সেই কারণেই এটা মানে এটার সংক্রমণটা ঠিক যেই মাত্রায় নিয়ন্ত্রণ করা অন্যান্য অনেক পশ্চিমা দেশগুলোতে যতটা সম্ভব হয়েছে, বিশেষ করে ইউরোপের অনেক দেশে কিন্তু কমে এসেছে, এখন কমে তারা আসছে। সেকেন্ড ওয়েভের কথা বলছে। জি। কিন্তু আমাদের দেশে কিন্তু সেরকম দেখা যায়নি। আমরা যে একেবারে শেষ অবস্থায় প্রশ্ন। ছিলাম অনেকটা জি, সেরকমই একটা লেভেলে আমরা দেখতে পাচ্ছি। জি। তৌফিক জোয়ারদার, একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে। এই যে যে পরিস্থিতি চলছে, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে সার্বিকভাবে আপনি কি মনে করেন যে কোথায় গিয়ে শেষ হতে পারে বা এই পরিস্থিতি কতদিন নাগাদ চলবে?
এটার কোনো ডেফিনিটিভ অ্যান্সার দেওয়া আসলে সম্ভব নয়। বিশেষ করে এখন যখন এটা এত বেশি ছড়িয়ে গিয়েছে, এটা সম্পর্কে একটা প্রেডিকশন করাটা আসলে অনেকটা ওই হাত দেখে গণকের মতো করে বলার মতো বিষয় হবে। সেটা আমার মনে হয় উচিত হবে না, যে কবে গিয়ে শেষ হবে এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। So, একটা জিনিস বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে কি করণীয়। এখন যেহেতু এটা কমিউনিটিতে ট্রান্সমিশন হয়ে গেছে, আমার মনে হয় যে সরকারের নীতি নির্ধারক যারা আছেন, স্বাস্থ্য ব্যবস্থায় যারা আছেন, তাদের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনটা যত বেশি করে মানুষকে যত বেশি সচেতন করা যায়, বিশেষ করে মাস্ক পরিধানের ব্যাপারে, সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারে, সেই ব্যাপারে আমাদেরকে একটা এভিডেন্স বেসড একটা অ্যাপ্রোচ নিতে হবে। এটাই হচ্ছে এখন সবচেয়ে বেশি করণীয়। জি। কোথায় শেষ হবে সেটা আমি বলতে চাই না, বরং মানুষকে সচেতন করতে হবে, এটা আমি বলতে চাই। আপনার কি মনে হয় যে মানুষ সচেতন হচ্ছে দিন দিন? এখন কিছুটা, মানে এটা এখানে সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের একটা বিষয় আছে কি, যে এক এক সোশিও ইকোনমিক গ্রুপের মানুষ কিন্তু এক এক রকম মেসেজ। আপনি শহরের আপার মিডল ক্লাস পিপল যেভাবে কমিউনিকেশনটা করতে হবে, আপনার গ্রামাঞ্চলে সেই কমিউনিকেশন আসলে হবে না। এটা আপনি এখনো গ্রামে যদি যান, আমি যেটা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কলিগদের কাছ থেকে, গ্রামের মানুষ কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে সচেতন না। তার মানে আমাদের এই যে মনে করেন আমরা টিভিতে কথা বলছি, এটাতে কিন্তু আমাদের আপনাদের মানে এই টিভি চ্যানেলগুলোর যারা ভোক্তা আছে, দর্শক আছে, তারা হয়তো মেসেজটা পাচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে হয়তো সেই মেসেজটা সেভাবে যাচ্ছে না। কাজে সেখানে আমাদের সচেতন করতে হবে আমরা, বা এই যে এই সোশিও ইকোনমিক গ্রুপ যারা মনে করেন একটা টেলিভিশন চ্যানেলের সামনে বসে দেখছে, তাদের একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, তারা হয়তো অনেকখানি সচেতন হয়েছে, কিন্তু এখনো একটা বিরাট জনগোষ্ঠী সচেতনতার বাইরে রয়ে গেছে। তাদের দিকে তাদেরকে আমাদের সচেতন নজর করতে দিতে হবে। হবে। জি, অসংখ্য ধন্যবাদ তৌফিক জোয়ারদার আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কবি এবং হস্তশিল্প উদ্যোক্তা নেহাল আহমেদ। আমরা একটু তার সঙ্গে যুক্ত হয়ে নিই, তারপর তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে তার একটু ভিন্ন ধরনের যে আগ্রহ সেটি কেন। নেহাল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। স্বাগতম আপনাকে। একটা বিষয় একটু জানতে চাই, আপনি তো আসলে মূলত আপনাকে আমরা কবি হিসেবেই জানি, তবে এই যে হস্তশিল্পের প্রতি আপনার যে আগ্রহ বা ভালোবাসা সেটি আসলে কেন? বিশেষ করে আমরা যদি একটু আপনার ফেসবুকেও দেখি, আমরা দেখেছি সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে আপনি রাজবাড়ির পালদের বানানো বাসন এবং সেটিও তুলে ধরার চেষ্টা করেছেন এবং বিভিন্ন সময় আপনি এই চেষ্টাগুলো অব্যাহত রাখেন। এই হস্তশিল্পের ব্যাপারে আপনার আগ্রহ কিভাবে এবং কেন? আসলে কবি হলেও তো আমি সমাজের বাইরের লোক না, চোখটা সব জায়গায় রাখতে হয়। করোনাকালীন সময়ে আমি কিছু মানুষের সাহায্য করার চেষ্টা করেছি, আমার বন্ধু বান্ধবের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতায়। সেই ধারাবাহিকতা আমরা পালপাড়িতে যাই তাদের অবস্থা বিশ্লেষণ করার জন্য। এক পর্যায়ে দেখি তারা খুবই খারাপভাবে জীবনযাপন করছে, খুবই অনাহারী কিংবা যারা বলে অসহায়ভাবে জীবনযাপন করছে। পালদের প্রধান উৎস ছিল তাদের মাটির জিনিসপত্র তৈরি করে বিক্রি করা। আচ্ছা, একেবারে শূন্যের কোঠায় নেমেছে। এই কারণে তাদের প্রতি একটা প্রমোট করা কিংবা তাদের একটু উৎসাহ দেওয়া, এই চেষ্টা করার একটা ধারণা আমার মধ্যে থেকে যায়। আর যেহেতু আমার বেশ পরিচিত কিছু জায়গা আছে, সমাজ আছে, আমার ধারণা ছিল এই জিনিসগুলো যদি আমি তুলে ধরি, মাটির সব বাসন কোসন, তাহলে হয়তো তাদের ভাগ্য কিছুটা পরিবর্তন ঘটানো সম্ভব। সেদিক দিয়ে এই চিন্তাটা মাথায় আসে। তারপরে জি, একটা বিষয় এই যে চেষ্টা করি এদের তুলে ধরার। জি, জনাব নেহাল আহমেদ, একটা বিষয় আসলে এই যে পালদের যে বাসন কোসন এটার ব্যাপারে তো আমরা অনেক আগে থেকেই জানি, তবে এটার প্রমোট নিয়ে কিন্তু আসলে খুব কম কাজই হয়েছে, যে বিষয়টি আপনি চিন্তা করেছেন, এজন্য আপনাকে অবশ্যই আমরা সাধুবাদ দিচ্ছি। তবে একটা বিষয়, আপনি যখন চিন্তা করলেন যে তাদেরকে প্রমোট করতে হবে, আপনি কিভাবে প্রমোট করছেন এবং সাড়াই বা কেমন পাচ্ছেন? একটা কথা বলি যে আমি অনেকটা হিন্দু পাড়াতেই বসবাস। স্কুলে, প্রাইমারি স্কুলে যখন লেখাপড়া করি, তখন আমার 80% বন্ধু ছিল হিন্দু ছেলে মেয়েরা। তো ওদের ভাগ্য আমি ক্লাস 1 থেকেই দেখছি একই রকম, এ পর্যায়ে কোনো পরিবর্তন ঘটেনি। আর এটা তো বলতেই হয় যে ওদের একটু উন্নত প্রশিক্ষণ, কিছু অর্থনৈতিক সহযোগিতা করলে ওরা সমাজে বড় একটা অবদান রাখতে পারে। এবং মাটির বাসন কোসন যে সায়েন্টিফিক, আমরা এখন যারা পলিথিন প্লাস্টিক ব্যবহার করি, তার সাথে যে উন্নত, এটা যদি আমরা সমাজকে বোঝাইতে পারি, সরকারও কিছু দায়িত্ব নিতে পারে, তার সাথে মিডিয়া তো আছেই। ফেসবুকে বিভিন্ন গ্রুপ দেখি,
বিভিন্ন প্রোডাক্টস দেখি, মাটির বাসন কোসন যে করা যায়, বাঁশের যে আহ, বাঁশের কাজ আছে, তারপর আপনার বেতের কাজ আছে, সেগুলো যে করা যায়, এরকম আমার মনে হয় যে একটা ভাবনা দরকার। আমাদের শরীরের পরিবর্তন, রাসায়নিক কিছু বিষক্রিয়া তো থেকেই যায়, সমাজের পরিবর্তনের জন্য, স্বাস্থ্য কিংবা মানসিক পরিবর্তনের জন্য এই জিনিসগুলো আমাদের আসলে ভাবা উচিত। আমার মনে হয় এই বিষয়টা সরকারের প্রমোট করা উচিত। আমরা একটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। আমার মনে আছে আমরা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খালই নামে একটা ব্যাগের মতো ছিল, খালইতে করে মাছ মাছ নিয়ে আসতাম এবং ধামা, বেতের ধামাতে করে বাজার নিয়ে আসতাম। সেই জিনিস, সেই জিনিসগুলো আবার ফিরে আসুক, আমি এটি প্রত্যাশা করি। এবং আমার কাছে মনে হয় এটা একটা গর্বের বিষয়, এটা এটা আভিজাত্যের বিষয়। একদম একদম নিশ্চয়ই, এবং সেটি পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব, রাইট। আহ, আচ্ছা, আপনার কি কোনো পরিকল্পনা আছে যে এই উদ্যোগকে একটি প্ল্যাটফর্মে বা কোনো প্ল্যাটফর্মে কি আপনি আনতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি আসলে রাজবাড়ী অনেক ঐতিহ্যবাহী জায়গা, আপনি জানেন, এটা অনেক বিখ্যাত লোক জন্ম হয়েছে এখানে। শিল্প, সাহিত্য, রাজনৈতিক দিক দিয়ে খুবই, কি বলে, খুবই একটা ভালো জায়গা। আমরা যদি চেষ্টা করি একটা প্ল্যাটফর্মে এদের নিয়ে আসতে পারি। অলরেডি আমার চারুকলার কিছু বন্ধু বান্ধব এবং স্টুডেন্টের সাথে কথা হয়েছে, তারা এ ব্যাপারে তাদের প্রশিক্ষণ এবং সর্ব সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। আমি চাইবো রাজবাড়িতে যারা সুশীল, নট অনলি রাজবাড়ি, বাংলাদেশ এবং দেশের বাইরে যারা একটু সচেতন, পরিবেশ নিয়ে ভাবেন এবং যারা বলে অসহায় মানুষের কথা বলার চেষ্টা করেন, তারা আমার সাথে সহযোগিতা করবেন এবং তারাও তাদের নিজ নিজ এলাকা থেকে, নিজ নিজ জায়গা থেকে এগুলো প্রমোট করার চেষ্টা করবেন। নিশ্চয়ই, খুব আমরা চমৎকার। চাচ্ছি জি জি, খুবই খুবই আমাদের চমৎকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন গড়ে ওঠে একটি সুস্থ, স্বাভাবিক এবং আধুনিক এবং ঐতিহ্যের ছোঁয়া নিয়ে। আমরা অতীতকে হারাতে চাই না, আবার ফিরিয়ে আনতে চাই। একটা বিষয় আমিও আসলে কিছুক্ষণ আগে দেখছিলাম আপনার ফেসবুকে, যে খুব চমৎকার যে বাসন কোসন এবং মৃৎশিল্পের যে রাজবাড়ির পালদের যে বানানো বাসনগুলো দেখছিলাম। আহ, যদি সাধারণ মানুষ পেতে চায় বা এগুলো নিতে চায়, তাহলে আসলে কিভাবে নিবে? আমাদের যারা সাধারণ দর্শক যদি ইন্টারেস্টেড হয় নেয়ার জন্য, তাহলে কিভাবে নিবে? আপনি হয়তো জানেন যে রাজবাড়ী আজকে আজকে হাটবার ছিল, রবিবার আর বৃহস্পতিবার রাজবাড়ী হাটবার হয়। আমি যে ছবিগুলো দিয়েছি এগুলো হাটে, ওরা ঠিক বাসা থেকে রাজবাড়ি ছোট্ট, ওদের নির্দিষ্ট কোনো দোকানও নাই ওরকম দু একটা ছাড়া, তৈরি করে নিয়ে আসে এবং বিক্রি করে। আপনি চাইলেই তাদের কাছ থেকে কিনতে পারবেন। এবং যারা তাদের কাছ থেকে কেনার সুযোগ নেই কিংবা উপায় নেই, তারা আমাদের সাথে যোগাযোগ করলে ওদের যাতে আমরা একটা প্ল্যাটফর্মে আনতে পারি, কোনো বড় প্রোডাক্ট হাউস কিংবা ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কিংবা আপনি নিজ গৃহে যদি রাখতে চান, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। একটা কথা বলি, আমরা মধ্যস্বত্ব ভোগী না। আমরা ওদের কাছ থেকে 2 টাকা দিয়ে কিনে 3 টাকা বেচবো, এরকম ভাবনা আমাদের নেই। আমরা চাবো ওদের প্রোডাক্টস গুলো যাতে ভালো হয় আর গুণগত মান উন্নত হয়, ওদের যাতে একটু আর্থিক স্বাবলম্বী হয়ে ওঠে, এই চেষ্টাটাই আমরা করব। সেহেতু আপনি আমাদের পর পুরো বিশ্বাস রাখতে পারেন, এতে আমরা কোনো প্রফিট নেব না, বরঞ্চ আমাদের যদি কিছু তাদের সহযোগিতা করার দরকার থাকে, আমার কিছু ভালো বন্ধু আছে, কিছু আত্মীয় স্বজন আছে, আমরা হয়তো কিছু টাকাও তাদের দিতে পারবো, আর্থিক সহযোগিতা করতে পারবো। আর এটা তো ঠিকই যে ওরা যদি বেশি বিক্রি করতে পারে, ওদের লাভ বেশি। এবং দেশের বেশি দামে ঐতিহ্য, বিক্রি করলে তো এবং এটাও একটা হ্যাঁ, বিষয় ওরা যে যত বেশি দেশের ঐতিহ্য আপনারা টিকিয়ে রাখার জন্য অনেক ভালো একটি পদক্ষেপ নিচ্ছেন। রাখার চেষ্টা করবে। আচ্ছা, আপনি বলছিলেন আপনি যে খেয়াল করবেন, আপনি খেয়াল করবেন যে আমরা ফ্রিজের পানি খাই। আসলে আমার ছোটবেলায় আমাদের বাড়িতে একটা কালো কলস, মাটির কলস বলতাম, মাটির হাঁড়ি ছিল। ওর পানিটা যে এত সুপ্রিয়, এত সুমিষ্ট, এত ঠান্ডা, আপনি ওই পানিটা না খেলে যে ফ্রিজের সাথে পার্থক্য আপনি বুঝতে পারবেন না। একদম খুব চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনি বলছিলেন যে উন্নত প্রশিক্ষণের একটা চিন্তা ভাবনা বা একটি দরকার রয়েছে আসলে তাদের। এই প্রশিক্ষণ কারা দিবে, কিভাবে দিবে? আমি বলেছি যে চারুকলায় আমার কিছু বন্ধু বান্ধব এবং কিছু স্টুডেন্ট চেনা জানা আছে, আমরা ওদের সাথে আলোচনা করেছি, ওরা এই প্রশিক্ষণগুলো দিতে পারবে। কারণ হচ্ছে মাটি ঠিকভাবে মন্ড না করা গেলে, মাটি ঠিকভাবে যদি আমরা তৈরি না করি, ওর মধ্যে শামুক, অনেক ময়লা আবর্জনা থাকে, ঠিকভাবে সম্ভব না।
মাটি তৈরি ঠিকভাবে তৈরি না করে ওগুলো করা সম্ভব না। কালারের একটা বিষয় আছে, ওভেনের একটা বিষয় আছে, পুরানোর তাপমাত্রা কতটুকু টেম্পারেচারে পুরাবে, এগুলো ওরা জানে না। ওরা শুধু জানে যে এই জিনিসটা খুব তাড়াতাড়ি কম পয়সা আমরা যদি ডেলিভারি দিতে পারি, আমি হয়তো 50 টাকা পাবো। এই তাড়াহুড়া কিংবা প্রশিক্ষণের অভাবে অনেক সুন্দর জিনিসও অনেক সময় টেকসই হয় না কিংবা দৃষ্টি নন্দন হয় না। এই দৃষ্টি নন্দন এবং টেকসই করার জন্য ওদের একটু প্রশিক্ষণ অবশ্যই দরকার। ওরা কাজ জানে, গ্রামারটা জানে না। আমি ওদের গ্রামারটা শিখাতে চাই। সরকার এক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে? সরকার তো সম্ভবত ক্ষুদ্র ঋণ সহযোগিতা করেই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এদের কাছে আমি জিজ্ঞাসা করেছি, আপনারা তো সরকার থেকে কিছু টাকা নিতে পারেন, এইখানটা তো তারা আসলে ওরা এই সম্পর্কে মনে হয় ধারণা নাই ওদের, যে সরকার এই ব্যাপারে ওদের পয়সা দিতে পারে। এরকম কোনো ধারণা নেই, এরকম কোনো প্রচার নাই। আমি সরকারের কাছেও চাইবো এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এবং তাদের এই ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোপরি আমাদের একটা সুস্থ জীবনের জন্য ওদের প্রমোট করা খুব দরকার। জি, নেহাল আহমেদ, আমরাও আশা করি যে এই তাদের এই উদ্যোগকে এবং আপনাদের এই উদ্যোগকে আসলে আমরা সাধুবাদ জানাই এবং আরো চমৎকার একটা প্ল্যাটফর্মে আপনারা নিয়ে আসবেন এবং খুব সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই বিষয়টিকে নিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, উইকিড নিউজকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কবি এবং হস্তশিল্প উদ্যোক্তা নেহাল আহমেদের সঙ্গে এবং তাদের যেই হস্তশিল্পকে বা দেশের যে হস্তশিল্পকে এগিয়ে নেওয়ার জন্য যে চিন্তা ভাবনা, সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করছিলাম। এই ছিল আমাদের আজকের নিউজ গ্যালারি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। এটি নিউজের সাথে থাকবেন।